প্রথমেই আমার একটু বলার আছে সবাইকে, এরম সরি, আমার এমনিতে আজকে গিয়ে পড়ানোরই কথা ছিল, কিন্তু আমার লাস্ট মোমেন্টে একটু জ্বর এসেছে। খুব একটা বেশি কিছু নয়, কিন্তু রাস্তায় বেরোনোর পর যদি বেড়ে যায় সেই সবের জন্য ক্লাসটা এভাবে করাতে হচ্ছে। হুম। তো যাই হোক, আর আজকের পরে আমাদের নেক্সট ক্লাসটা হবে আগামীকাল। তোমরা একটু প্রিপেয়ার থেকো, বিকজ আগামীকালই আমরা সিটিজেনশিপ কমপ্লিট করে নেব। সিটিজেনশিপ শেষ হয়ে গেলে আমরা হয়তো রবিবার আরেকটা ক্লাস করতে পারি, যেখানে আমরা অ্যামেন্ডমেন্টস কি করে হয় সেটা নিয়ে পড়বো। হুম। তো একটা ক্লাসেই সেটা হয়ে যাবে। আমরা বড় ক্লাস মানে বড় চ্যাপ্টার গুলোর মধ্যে একমাত্র ডিপিএসটি বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি কভার করে নিয়েছি। এরপরে বেশিরভাগ টপিকই খুব ছোট, তাতে বেশিক্ষণ টাইম লাগবে না। হুম। ঠিক আছে, আচ্ছা তোমরা ইয়ে দেখতে পাচ্ছ তো স্লাইড গুলো? দেখা যাচ্ছে। বেশ, আমরা আগের দিন করেছিলাম যে অ্যাকোয়ারিং অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ কি করে পাওয়া যায়। আমি একটু হালকা রিভাইজ করে দিই। সংবিধান যখন তৈরি হয়, সংবিধান বলে দেয় 1950 সালের 26শে জানুয়ারি কারা কারা ভারতবর্ষের নাগরিক হবে। কিন্তু 1926 ধরে নাও 26শে জানুয়ারি 1950-এ যারা ভারতের নাগরিক নয়, তারা কি করে নাগরিকত্ব পাবে? এবং যারা 1950 সালের 26শে জানুয়ারি ভারতের নাগরিক, তাদের থেকে প্রয়োজনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া যায় কি করে, এইটা নিয়ে তারা কিছু বলছে না। সংবিধান সংবিধান এটা নিয়ে পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে, বলছে তোমরা তোমাদের প্রয়োজন মতো বিল বানিয়ে। পার্লামেন্ট সেটা নিয়ে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট বানাচ্ছে, যেখানে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে অ্যাকিউজিশন অফ সিটিজেনশিপ, কি করে সিটিজেনশিপ পাবে, আর একটা হচ্ছে ডিসমিসাল অফ সিটিজেনশিপ, অর্থাৎ কি করে তোমার থেকে সিটিজেনশিপ কেড়ে নেওয়া যেতে পারে। অ্যাকিউজিশন অফ সিটিজেনশিপের 5টা মেথড হয় বা 5 ধরনের হতে পারে। এক হচ্ছে বাই বার্থ, জন্মসূত্রে; বাই ডিসেন্ট, হ্যাঁ বংশসূত্রে; রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করে পাওয়া; ন্যাচারালাইজেশন অর্থাৎ দীর্ঘদিন ধরে এই দেশে থাকার ফলে পাওয়া; এবং ফিফথ হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ কোনো নতুন জায়গা যদি ভারতের অন্তর্ভুক্ত হয়, সেখানকার লোকজনকে সিটিজেনশিপ দেবে। এর মধ্যে বাই বার্থ এবং বাই ডিসেন্ট এই দুটো আমরা গত ক্লাসে কভার করেছি। আজকে আমরা বাই রেজিস্ট্রেশন থেকে করব, ঠিক আছে? আচ্ছা, বাই রেজিস্ট্রেশনের জন্য আমাদের দুটো স্লাইড রয়েছে, সেম জিনিসই দুটো পার্ট করে বলা। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট, the central government may on an application registered as a citizen of India any person, ঠিক আছে, not being an illegal immigrant, অবশ্যই। হ্যাঁ, if he belongs to any of the following categories। এরপরে আমরা যে ক্যাটাগরি গুলো বলছি, 7খানা ক্যাটাগরি রয়েছে। এই 7খানা ক্যাটাগরির যে কোনো একটাতে যদি কেউ বিলং করে, যে কোনো একটাতে, তাহলে কেন্দ্রীয় সরকার চাইলে তাকে নাগরিকত্ব দিতে পারে, একমাত্র সে যদি একজন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। ঠিক আছে? 7খানা শর্ত কি কি? 7টার যে কোনো একটা পালন করলেই হবে। প্রথম, a person of Indian origin who is ordinarily resident of India for 7 years before making an application for registration। একজন ব্যক্তি যে কোনো না কোনো ভাবে ভারতবর্ষের বংশোদ্ভূত, মানে ধরে নাও তার 7 পুরুষ আগে কেউ একটা ভারতে থাকতো, ঠিক আছে, কোনো না কোনো ভাবে তার অরিজিন ভারতীয়, এবং সে বিগত 7 বছর ধরে ভারতে আছে, অ্যাপ্লিকেশন করবার আগে থেকে 7 বছর, তাহলে তাকে রেজিস্ট্রেশন করা যেতে পারে। ঠিক আছে? নেক্সট, আ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন who is ordinarily resident in any country or place outside undivided India। ঠিক আছে? একজন ব্যক্তি যে কিনা ভারতবর্ষের ওই মানে দূর সম্পর্কের একটা বংশোদ্ভূত আর কি, এবং যে অবিভক্ত ভারতের বাইরে থাকে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে, ধরে নাও শ্রীলঙ্কা, মায়ানমার, হ্যাঁ, তোমার হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, অর্থাৎ যেগুলো একসময় ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট ছিল, সেখানকার লোকজনের জন্য এই শর্তটা ভ্যালিড হচ্ছে। যারা প্রথম থেকেই এর বাইরে থাকে তাদের জন্য এটা দেয়।
A person who is married to a citizen of India and is ordinarily resident in India for 7 years before making an application for registration. একজন ব্যক্তি যে কোনো ভারতীয়কে বিয়ে করেছে এবং অ্যাপ্লিকেশন করবার আগে 7 বছর সে ভারতবর্ষে থেকেছে। এখানে আমি একটা জিনিস বলি, হ্যাঁ, যেটা তুমি কোনো ইয়েতে পাবে না, এমনি কনসেপ্টের জন্য। ধরে নাও তুমি ভারতবর্ষের বাসিন্দা, ধরে নাও আরেকজন সে ভারতের বাসিন্দা নয়, সে ভারতবর্ষে ঘুরতে এসেছে। ধরে নাও একজন যে ভারতবর্ষের বাসিন্দা নয়, সে ভারতবর্ষে চাকরি করতে বা পড়াশুনো করতে 4-5 বছরের জন্য এসেছে। ধরে নাও আরেকজন ব্যক্তি যে ইল্লিগালি ভারতবর্ষে এসেছে। এদের প্রত্যেকের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাব রাখে কি করে? এদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাব রাখে হচ্ছে বাই এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে এনপিআর এ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নাম লিস্ট আপ করে যারা ভারতবর্ষে এই মুহূর্তে বসবাস করছে, সে ভারতের নাগরিক হোক চাই না। ঠিক আছে? কিছুদিন আগে তোমরা শুনেছো এনপিআর, এনআরসি এগুলো নিয়ে ঝামেলা হয়েছে। হ্যাঁ, তো সেইগুলো আমি এক্সাক্ট, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি ডিটেল করে দিচ্ছি, আদারওয়াইজ ওটা আমাদের সিলেবাসের ওভাবে পার্ট না। আমি তাও একটু হালকা বলে রাখবো, মানে যতটুকু কনসেপ্টের জন্য কাজে দিতে পারে। এনপিআর এর সাথে কিন্তু তোমার নাগরিক হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। ধরে নাও তুমি বলছো যে তুমি ভারতীয় একজনকে বিয়ে করেছো এবং তুমি বিগত 7 বছর ভারতবর্ষে আছো। তুমি বিগত 7 বছর ভারতবর্ষে আছো, এটা তুমি প্রমাণ করবে। এটা তুমি প্রমাণ করবে, তার মানে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পিপলস রেজিস্ট্রেশন, ওই রেজিস্ট্রেশনে কিন্তু তোমার নাম 7 বছর আগে ঢুকেছে, কিন্তু সিটিজেনদের যে লিস্ট তাতে কিন্তু ঢুকেনি। বুঝতে পারছি? তার মানে এইরকম একজন ব্যক্তিকে আমরা ধরে নেব একজন অর্ডিনারিলি রেসিডেন্ট, অর্থাৎ এমন একজন বাসিন্দা যিনি কিনা নাগরিক নন, নন সিটিজেন রেসিডেন্টস। ঠিক আছে? এইটা হচ্ছে কনসেপ্ট। নেক্সট, মাইনর চিলড্রেন অফ পার্সনস হু আর সিটিজেন্স অফ ইন্ডিয়া। একজন ব্যক্তি যার বাবা মা হচ্ছে ভারতবর্ষের নাগরিক, সে হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাথায় রেখে তোমরা যখন ভোটার আইডি কার্ড করতে, হ্যাঁ, তখন মাথায় রাখবে ভোটার আইডি কার্ড করার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, এবং অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে তোমাদের বাবা মা ভারতবর্ষের নাগরিক। বাবা মা ভারতবর্ষের নাগরিক হলে এমনিই তুমি বাই ডিফল্ট সিটিজেনশিপ পেয়ে যাবে, অথবা যদি নাও হয় তাহলে তোমার যদি জন্ম ভারতে হয়, তো সেগুলো তো আমরা পড়ছি। ইনফ্যাক্ট দীর্ঘদিন ধরে ভারতবর্ষে কিন্তু ভোটার লিস্ট এটাকে হচ্ছে নাগরিকত্বের অধিকার হিসেবে ধরা হয়েছে, মানে নাগরিকত্বের একটা লিস্ট হিসেবে ধরা হয়েছে। কেন? কারণ ভোটাধিকার এটা কিন্তু শুধুমাত্র নাগরিকদেরকে দেওয়া হয়েছে। ভারতবর্ষের নাগরিক নয় এমন কেউ ভারতবর্ষে ভোট দিতে পারবে না। ইনফ্যাক্ট যখন সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ঝামেলা হলো, তখনও কিন্তু প্রচুর মামলাকারীরা বলল যে আমরা হচ্ছে ভোট দিচ্ছি, খুব ভালো করে বুঝো ব্যাপারটা, আমরা ভোট দিয়েছি, আমাদের ভোটে সরকার তৈরি হয়েছে, তারপর আমাদেরকে বলা হলো যে আমরা হচ্ছি লিগাল নই, আমরা হচ্ছি ইললিগাল, আমরা ভারতবর্ষের নাগরিক নই। তাহলে আমরা যদি ভারতবর্ষের নাগরিক না হই, আমাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, তাহলে আমরা যে ভোট দিয়েছি সেটাও অবৈধ, আমরা যে ভোট দিয়ে সরকার বানিয়েছি সরকারটাও অবৈধ, সেই সরকার তাহলে যে বিল আনছে বিলটাও অবৈধ, তাহলে আমাদেরকে বের করছো কি করে? এইটা নিয়ে একটা বিস্তর ঝামেলা হয়েছিল সিএ এর সময়। হ্যাঁ, এবং এটা পরবর্তীকালে কোর্টেও কেস হয়, যাই হোক ইত্যাদি ইত্যাদি। তো হ্যাঁ, যে কারণে এটা নিয়েও খুব বিতর্ক রয়েছে যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ তাহলে আসলে এটা কিন্তু কেন্দ্র সরকারও কোনো লিস্ট দিতে পারেনি। ইনফ্যাক্ট সিএ যখন হয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হয়, ওরাও 7-8খানা ডকুমেন্ট বলেছিল, যার মধ্যে কোনো ক্ষেত্রে এই একটা ডকুমেন্ট, কোনো ক্ষেত্রে একাধিক ডকুমেন্টের একটা মিক্সচার তোমাকে প্রমাণ করবে যে তুমি ভারতবর্ষের নাগরিক। কিন্তু অন্য, ধরে নাও ইউএসএ তে যেটাকে গ্রিন কার্ড বলা হয়, ওটা আছে মানে তুমি ইউএস এর নাগরিক। ভারতবর্ষে এক্স্যাক্টলি এটার প্রমাণ কি এটা কেউ জানে না, এটা নিয়ে কোনো ইয়ে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টেরও এটা নিয়ে আইডিয়া ক্লিয়ার নেই। যাই হোক, 5 হচ্ছে a person of full age and capacity whose parents are registered as citizens of India.
ঠিক আছে? আচ্ছা, আগেরটা ছিল হচ্ছে কিন্তু মাইনরের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে যে ফুল গ্রোন, অর্থাৎ যে প্রাপ্তবয়স্ক, তার বাবা মা যদি ভারতবর্ষের নাগরিক হিসেবে রেজিস্টার্ড থাকে, তাহলে তারাও ভারতবর্ষের নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন পেতে পারে। নেক্সট, আ পার্সন অফ ফুল এজ এন্ড ক্যাপাসিটি, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, হু or either of his parents was earlier citizen of independent India, যে অথবা যার মা বাবার কোনো একজন কোনো এক সময় ভারতবর্ষের নাগরিক ছিল, and is ordinarily resident of India for 12 months immediately before making the application of registration. অর্থাৎ ধরে নাও তুমি কোনো এক কালে ভারতবর্ষের নাগরিক ছিলে, বা তোমার মা বাবার কেউ একটা কোনো এক কালে ভারতবর্ষের নাগরিক ছিল, এখন 12 মাস হয়ে গেছে যে তুমি ভারতবর্ষে বসবাস করছো, তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট, আ পার্সন অফ ফুল এজ এন্ড ক্যাপাসিটি who has been registered as an overseas citizen of India. Overseas citizen of India কি? এইটা তুমি, এটা একটু পরেই আমি আসছি, ইনফ্যাক্ট মানে এটার পরে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ করব, তারপর ওভারসিজ সিটিজেনশিপ স্টার্ট করব। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া যে, হ্যাঁ, এবং সেই কার্ড, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার যে কার্ড, সেটা সে 5 বছর ধরে হোল্ড করছে, and who is ordinarily resident of India for 12 months before making an application. একজন প্রাপ্তবয়স্ক যে বিগত 5 বছর ধরে ওভারসিজ সিটিজেনশিপের কার্ড হোল্ড করছে, এবং যে বিগত 12 মাস ধরে ভারতবর্ষে বসবাস করছে। ঠিক আছে, এদেরকে বলা হয় কি, এই সেটাও হচ্ছে একটা ক্যাটাগরি। এই 7টার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি পূরণ করলে তুমি ভারতবর্ষের নাগরিক হতে পারো। A person shall be deemed to be a citizen, হ্যাঁ, a person shall be deemed to be of Indian origin if he or either of his parents was born in undivided India or such other territory which became part of India after the 15th August 1947. ধরে নাও তোমার একজন আত্মীয় পন্ডিচেরিতে থাকতো, ঠিক আছে, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবল হবে। কেন? অবিভক্ত ভারতবর্ষের কোনো ব্যক্তি যদি তোমার বংশে থাকে, অথবা 15ই আগস্ট 1947-এর পর থেকে ভারতবর্ষের অংশ যেগুলো হয়েছে, সেখানে যদি কেউ তোমার পূর্বপুরুষরা থেকে থাকে, তাহলে তুমি ভারতবর্ষের, তাহলে তুমি ইন্ডিয়ান অরিজিনের একজন ব্যক্তি হিসেবে কনসিডার করা হবে। ক্লিয়ার? All the above categories of persons must take an oath of allegiance before they are registered as citizens of India. এখানে নাগরিকত্বের আগে তোমাকে একটা oath of allegiance করতে হয়, মানে ধর তুমি হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে মেনে চলবে, তুমি ভারতবর্ষের ওই মৌলিক কর্তব্যগুলো পালন করবে, এইগুলোকে ডিক্লেয়ার করতে হয়, তবে গিয়ে তুমি ভারতবর্ষের নাগরিক হতে পারবে। এই সবগুলো অ্যাপ্লিকেশনের সাথেই করতে হয়। আচ্ছা, নেক্সট, ফোর্থ পয়েন্ট, by naturalization. The central government may on application grant certificate of naturalization to any person not being an illegal migrant if he possesses the following qualification. নিম্নলিখিত শর্তগুলো, হ্যাঁ, 7টা শর্ত রয়েছে। নিম্নলিখিত 7টা শর্ত যদি কেউ পালন করে, হ্যাঁ, 7টাই কিন্তু এনি অফ দ্য ফলোইং কোয়ালিফিকেশনস বলেনি, 7টাই যদি কেউ ফলো করে, এবং সে যদি একজন অবৈধ অনুপ্রবেশকারী না হয়, তাহলে তার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাকে ভারতবর্ষের একজন বসবাসকারী, ন্যাচারালাইজেশনের ফলে তাকে সিটিজেনশিপ দিতে পারে। ঠিক আছে? কখন? That he is not a subject or citizen of any country where citizens of India are prevented from becoming subject or citizens of that country by naturalization. অর্থাৎ সে এমন কোন দেশের নাগরিক নয় যেই দেশে ভারতবর্ষের ব্যক্তিদেরকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়। ধরে নাও সাপোজ একটা দেশটার নাম হচ্ছে এক্স,
এক্স দেশে তুমি 30 বছর ধরে আছো, এতদিন ধরে আছো, তাও তারা তোমাকে ভারতবর্ষের সেই দেশের নাগরিকত্ব দেবে না, যেহেতু তুমি ভারত। এরকম ব্যক্তি, এরকম দেশের একজন ব্যক্তি ধরে নাও ভারতবর্ষে আছে, তাহলে তাকেও ভারতবর্ষ ন্যাচারালাইজেশনের দেবে না, পারমিশন দেবে না। ঠিক আছে? দ্যাট if he is a citizen of any country, he undertakes to renounce the citizenship of that country in the event of his application for Indian citizen being accepted. দুই, সে এমন একটি দেশের নাগরিক, হ্যাঁ, এবং সে হচ্ছে এটা অ্যানাউন্স করছে সেই দেশের ক্ষেত্রে, সেই দেশকে জানিয়ে দিচ্ছে ভারতবর্ষের নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করবার সময়। অর্থাৎ ধরে নাও তুমি আমেরিকায় থাকো, আমেরিকার ব্যক্তি ছিলে, তুমি ভারতবর্ষে ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট অ্যাপ্লাই করো। যখন অ্যাপ্লাই করলে তুমি তখনই আমেরিকান সরকারকে জানিয়ে দিলে যে আমি কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছি। এটা যদি তুমি করো তাহলে মানে এটা একটা শর্ত, এটা তোমাকে পালন করতে হবে। সি দ্যাট হি হ্যাজ either resided in India or been in the service of government of India, or partly the one and partly the other throughout the period of 12 months immediately preceding the date of the application. সে যদি ভারতবর্ষের সরকারের অথবা ভারতবর্ষের অন্য কোনো হ্যাঁ, হয় সে মানে ব্যাপারটা এরকম, হয় সে ভারতবর্ষে বিগত কিছুদিন ধরে থাকছে, অথবা সে ভারতবর্ষের সরকারের কিছু কাজ করছে বিগত কিছুদিন ধরে। মানে ধরে নাও তুমি ভারত সরকারের হয়ে বাংলাদেশে কাজ করেছো, তুমি ভারতবর্ষে কিন্তু থাকো না, তাহলেও হতে পারে। তো এই দুটোর কোনো একটা পার্টলি হতে পারে, বা দুটোও হতে পারে আর কি। রিসেন্ট 12 মান্থস ধরে যদি তুমি করো, কবে থেকে? ডেট অফ অ্যাপ্লিকেশনের থেকে। ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে যদি তুমি হয় ভারতবর্ষে থেকে থাকো, অথবা ভারত সরকারের কোনো কাজ করে থাকো। That during the 14 years immediately preceding the said period of 12 months, he has either resided in India or been in the service of a government of India, or partly the one or partly the other, for periods amounting the aggregate of not less than 11 years. এবার এই 12 মানে লাস্ট 12 মাস টানা তুমি ভারতে থেকেছো, অথবা লাস্ট 12 মাস টানা তুমি বিদেশে ভারত সরকারের কাজ করেছো, কিন্তু তার আগের 14 বছরের মধ্যে টোটাল অন্তত 11 বছর তুমি হয় ভারতে থেকেছো অথবা ভারত সরকারে, মানে তার মাঝে তার আগে 14 বছরে তুমি টুকটাক বিদেশ যেতে পারো, কিন্তু অন্তত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থেকেছো টোটাল করে, অথবা ভারত সরকারের কাজ করেছো, অথবা এত বছর ভারতে থেকেছো, এত বছর ভারত সরকারের কাজ করেছো, এরকম। নেক্সট, দ্যাট হি ইজ আ গুড ক্যারেক্টার। হ্যাঁ, সে একজন ভালো ব্যক্তি, এর জন্য ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয় আর কি অ্যাপ্লিকেশনের সাথে। 6, that he has an adequate knowledge of a language specified in the 8th schedule to the constitution. ভারতবর্ষের 8ম তফসিলে যে ভাষাগুলো মেনশন রয়েছে তার মধ্যে অন্তত একটা ভাষা তিনি জানেন। ঠিক আছে? জি, কারণ আদারওয়াইজ সে ভারতে থাকবে কি করে? That in the event of a certificate of naturalization being granted to him, he intends to reside in India or to enter or continue in service under the government of India or under an international organization of which India is a member, or under a society, company or body or person established in India. এখানে বলা হচ্ছে এইটার ইমিডিয়েট পরে, হ্যাঁ, এই মানে তাকে যখন ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ভারত সরকার দিচ্ছে, এইটা দেওয়ার পরে সে হয় ভারতবর্ষে বসবাস শুরু করবে, অথবা ভারতবর্ষে বসবাস কন্টিনিউ করবে, অথবা ভারত সরকারের অধীনে কোনো চাকরি বা কোনো কাজ করবে,
অথবা কোনো আন্তর্জাতিক সংগঠন, হ্যাঁ, ধরে নাও ইউনাইটেড নেশনস বা ইত্যাদি, কমনওয়েলথ, যেটার কিনা ভারতবর্ষ একটি মেম্বার, তার হয়ে কাজ করবে। হ্যাঁ, এরকম কোন সোসাইটি, কোম্পানি আর বডি, হ্যাঁ, তাদের হয়ে কাজ করবে যেটা কিনা, আচ্ছা এর বাদে এমনও হতে পারে, সরি, অথবা আন্ডার আ সোসাইটি, কোম্পানি আর বডি পার্সনস এস্টাবলিশড ইন ইন্ডিয়া, হ্যাঁ, বডি অফ পার্সনস, অথবা ভারতবর্ষের কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠিত কোনো সংস্থা বা প্রতিষ্ঠিত কোনো সংগঠনে সে কাজ করবে। এটা তাকে করতে হবে। The government of India may waive all or any of the above conditions for naturalization in case of a person who has rendered distinguished service to science, philosophy, art, literature, world peace or human progress. ধরে নাও যেমন নেলসন ম্যান্ডেলাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়েছিল, হ্যাঁ, সম্মান জানানোর জন্য, যে আপনি ভারতবর্ষের নাগরিক হলে সেটা আমাদের জন্য সম্মানের ব্যাপার। কিন্তু নেলসন ম্যান্ডেলা তো উপরিউক্ত অনেক যুক্তি আছে যেটা উনি করেননি কোনোদিন। কিন্তু বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যে কিনা বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্ব শান্তি অথবা মানব উন্নয়ন এরকম কোনো কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, কেন্দ্রীয় সরকার তাদের ক্ষেত্রে এরকম কোনো শর্ত তুলে দিতে পারে। ঠিক আছে? এভরি ন্যাচারালাইজড সিটিজেন যে কোনো এই ন্যাচারালাইজেশনের ফলে যে নাগরিকত্ব পেল, প্রত্যেকজন ন্যাচারালাইজড সিটিজেনকে এই সবটার পরে ভারতবর্ষের সংবিধানের কাছে ওথ অফ এলিজিয়েন্স, হ্যাঁ, অর্থাৎ শপথ বাক্য পাঠ করতে হবে। ঠিক আছে? এবার আমরা যাব ফিফথ, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। যদি কোনো বিদেশি জমি ভারতবর্ষের অংশ হয়, if any foreign territory becomes a part of India, the government of India specifies the persons who among the people of the territory shall be the citizens of India. তাহলে সেই বিশেষ অঞ্চলের যত ব্যক্তি রয়েছে তারা সবাই ইমিডিয়েটলি ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। ঠিক আছে? such persons became the citizen of India from the notified date, অর্থাৎ যেই দিন থেকে সেই অঞ্চলটা ভারতবর্ষের অংশ হয়ে গেল, সেই দিন থেকে এইটা মানে সেই দিন থেকে সেই অঞ্চলের ব্যক্তিরা ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। এক্সাম্পলের জন্য বলছি, যেমন ধরো পন্ডিচেরি হচ্ছে 1962-তে ভারতবর্ষের পার্ট হয়, তার আন্ডারে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সরকার, সিটিজেনশিপ পন্ডিচেরি অর্ডার 1962 সালে জারি করে, যেটা কিনা 1950 সালে সিটিজেনশিপ অ্যাক্ট তার অধীনে এই যে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, ইনকর্পোরেশন অফ টেরিটরি তো ওই আইনেরই একটা অংশ, তাই না? ফলত এটা তো ওর মধ্যেই পড়ছে, হ্যাঁ। তো ফলত তার অধীনে পন্ডিচেরির সমস্ত ব্যক্তি সেই মুহূর্তে ভারতবর্ষের নাগরিক হয়ে গেল ওই আইনের অধীনে। ঠিক আছে? আচ্ছা, এত অবধি কারোর কোনো প্রশ্ন রয়েছে? আমি একবার তাও ইয়েটা দেখে নিই, চ্যাট বক্সটা দেখে নিই কোনো কোয়েশ্চেন এর মধ্যে করেছে কিনা। হ্যাঁ, কারণ আমাদের অ্যাকিউজিশন অফ সিটিজেনশিপটা শেষ হলো, এরপর হচ্ছে সিটিজেনশিপ কি করে ক্যান্সেল হয়ে যেতে পারে সেটা আমরা দেখব। দেখে নিই কারোর কোনো কোয়েশ্চেন এসছে কিনা। না, চ্যাট বক্স খালি, কারোর কোনো প্রশ্ন নেই তো? থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, বেশ। আচ্ছা, এটা ছাড়াও কিছু স্পেশাল প্রভিশনস রয়েছে যেটা আসাম অ্যাকর্ডের পার্ট। হ্যাঁ, আসাম অ্যাকর্ড, এটা মাথায় রেখো, যেহেতু রিসেন্টলি সিএএ নিয়ে খুব মুভমেন্ট হচ্ছে, সিএএ কিন্তু আসাম অ্যাকর্ডেরই একটা এক্সটেনশন। হ্যাঁ, আসাম অ্যাকর্ড যদি তোমরা না বোঝো তাহলে সিএএ বোঝা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, আচ্ছা,
দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, হ্যাঁ, 1985 সালে নাগরিকত্ব সংশোধনী আইন যেটি তৈরি হয়, রাজীব গান্ধীর প্রাইম মিনিস্টারশিপ, added the following special provisions as citizenship of persons covered by the Assam Accord. ঠিক আছে, সেখানে এই নিম্নলিখিত পয়েন্টগুলোকে অ্যাড করা হয় আসাম অ্যাকর্ড বলে। ঠিক আছে, আসাম অ্যাকর্ডে কি বলছে? অল পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন who came to Assam before 1st January 1966 from Bangladesh and who have been ordinarily resident in Assam since the date of the entry into Assam shall be deemed to be citizen of India as from the January 1, 1966. ঠিক আছে, 1966 সালের 1 জানুয়ারির আগে যারা আসামে এসেছে, অর্থাৎ 1965 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসামে এসেছে, কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসেছে, এবং তখন থেকে আসামে বসবাস করছে, তারা হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। ঠিক আছে, every person of Indian origin who have come to Assam on or after January 1, 1966 but before the March 25, 1971 from Bangladesh, who has been ordinarily resident in Assam since the date of his entry into Assam and who has been detected to be a foreigner shall register himself. 1 জানুয়ারি 1966 থেকে 25শে মার্চ 1971 এর আগে পর্যন্ত যারা বাংলাদেশ থেকে আসামে এসেছে এবং আসামে বসবাস করছে, তাদের আসামে ঢোকার দিন থেকে, অর্থাৎ মাঝে কোথাও বেরোয়নি, এবং যে কিনা ভারতবর্ষের রেজিস্টারে নিজেকে বিদেশি বলে রেজিস্টার করেছে, অর্থাৎ কোন রেজিস্টারের কথা বলছি? এনপিআর, কিন্তু হ্যাঁ, ন্যাশনাল পিপলস রেজিস্ট্রি, সেখানে নিজেকে বিদেশি বলে রেজিস্টার করেছে। such a registered person, এমন একজন registered person shall be deemed to be a citizen of India for all purposes as from the date of expiry of a period of 10 years from the date of detection as a foreigner. ঠিক আছে, এমন একজন ব্যক্তিকে সমস্ত দিক থেকে ভারতবর্ষের নাগরিক হিসেবে মেনে নেওয়া হবে যদি কিনা তাকে তার আগে 10 বছরের মধ্যে বিদেশি নাগরিক হিসেবে ধরা না পড়ে, অর্থাৎ সে নিজেই তাকে বলতে হবে। তাকে পুলিশ ধরলে সেটা অন্যরকম হবে, ঠিক আছে, তাকে নিজেকে রেজিস্টার করতে হবে। But in the intervening period of 10 years, he shall have the same rights and obligations as a citizen of India, expecting the right to vote. ধরে নাও 71, এই 65 থেকে 71 এর মধ্যে একজন এসেছে, তাহলে 71 থেকে তাকে 10 বছরের জন্য ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হচ্ছে প্রাইমারিলি। এই 10 বছরে সে ভারতবর্ষের নাগরিক হওয়ার সমস্ত সুযোগ সুবিধা পাবে, এমনকি সে ভোট দেওয়ার অধিকারও পাবে। কিন্তু 10 বছরের পরে, অর্থাৎ এই 10 বছরটা হয়ে যাওয়ার পরে, সে তখন যদি, বা এই 10 বছরের মধ্যে রাদার, যদি তার কোনো বিদেশি কার্যকলাপ দেখা যায়, অর্থাৎ সে ধরে নাও ভারতবর্ষের কোনো ক্ষতি করছে বা কোনো বিদেশি সংগঠনের সাথে যোগাযোগ করছে ইত্যাদি ইত্যাদি, তাহলে 10 বছরের পর তার ওই সিটিজেনশিপটা এক্সপায়ার করে যাবে এবং তারপর তাকে আর সিটিজেনশিপ দেওয়া হবে না। নেক্সট, লস অফ সিটিজেনশিপ। কিভাবে নাগরিকত্ব হারাতে পারে? আচ্ছা, 3 ভাবে এই নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী ভারতবর্ষের নাগরিকত্ব তুমি 3 ভাবে হারাতে পারো। এক হচ্ছে রেনান্সিয়েশন, 2 হচ্ছে টার্মিনেশন এবং 3 হচ্ছে ডিপ্রাইভেশন। ঠিক আছে,
এই তিনটে কি কি, আমরা এই তিনটে নিয়ে এবার এক এক করে ডিটেলে দেখছি। রেনাউন্সিয়েশন, যে কোনো ভারতের নাগরিক অফ ফুল এজ এন্ড ক্যাপাসিটি, অর্থাৎ যে কোনো প্রাপ্তবয়স্ক ভারতের নাগরিক ক্যান মেক এ ডিক্লারেশন অফ রেনাউন্সিং হিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ। অর্থাৎ তুমি যদি ভারতবর্ষে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি হও, তুমি যে কোনো সময় নিজের নাগরিকত্ব ছেড়ে দিতে পারো। অর্থাৎ তুমি ডিক্লেয়ার করতে পারো যে কাল থেকে তুমি আর ভারতবর্ষের নাগরিক হবে না। ঠিক আছে? Upon the registration of that declaration, that person ceases to be a citizen of India. হ্যাঁ, এবার এর আগের রেজিস্ট্রেশন অবধি, অর্থাৎ যে ডিক্লারেশন, তার আগে পর্যন্ত তোমাকে একজন রেজিস্টার্ড ভারতীয় নাগরিক হতে হবে। However, in such a declaration, যদিও এরকম একটি ডিক্লারেশন is made during a war in which India is engaged, its registration shall be withheld by the central government. ধরে নাও ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, যুদ্ধের সময় তুমি তোমার নাগরিকত্ব ক্যান্সেল করবে, ঠিক আছে? তখন কিন্তু সেটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ধরবে না। নেক্সট, when a person renounces his Indian citizenship, every minor child of that person also loses citizenship. ধরে নাও তোমার কোনো মাইনার চাইল্ড আছে, হ্যাঁ, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক কোনো বাচ্চা তোমার রয়েছে যার কিনা তখনো 18 বছর হয়নি, ঠিক আছে? এই রকম তুমি যদি ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দাও, তাহলে তোমার অপ্রাপ্ত বয়স্ক সমস্ত বাচ্চা, তাদেরও ভারতবর্ষের নাগরিকত্ব চলে যাবে, ঠিক আছে? However, when such a child attains the age of 18, he may resume Indian citizenship. যদিও এরকম কোনো বাচ্চা, তার যখন 18 বছর বয়স হবে, সে তখন আবার ভারতবর্ষের নাগরিকত্ব হতে হবে, তখন তাকে ইন্ডিয়ান অরিজিনাল লজিক দেখিয়ে নাগরিকত্ব করতে হবে, ঠিক আছে? কিন্তু তার কারণ তার তো কোনো দোষ নেই, সে তখন প্রাপ্তবয়স্ক ছিল না, এটা তো তার দোষ হতে পারে না। বোঝা গেল? এটা হচ্ছে এই পার্টে রেনাউন্সিয়েশন। এবার আমরা আসছি টার্মিনেশন। when an Indian citizen, একজন ভারতীয় নাগরিক যদি ভলেন্টিয়ারিলি, অর্থাৎ ভলেন্টিয়ারিলি কি মানে তা সেটা আমরা একটু দেখছি একটু পরে, ঠিক আছে? একজন ভারতবর্ষের নাগরিক, সে যদি ভলেন্টিয়ারিলি ভারতবর্ষের নাগরিকত্ব ত্যাগ করে, ঠিক আছে? কিভাবে ত্যাগ করছে এটা? ধরে নাও acquires the citizenship of another country, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক থাকাকালীন সে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, কেন? কারণ ভারতবর্ষ ডুয়াল সিটিজেনশিপ ওভাবে অ্যালাউ করে না, ঠিক আছে? তো তুমি যদি অন্য কোনো দেশের নাগরিক হও, তাহলে ডেফিনেটলি তুমি ভারতবর্ষের নাগরিক হতে পারবে না। তো ভারতবর্ষের নাগরিক থাকাকালীন তুমি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করো, তাহলে ভারত সরকার তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? then his Indian citizenship automatically terminates, ঠিক আছে? সেটা তখন অটোমেটিক্যালি টার্মিনেট করে দেওয়া। আচ্ছা, এবার আমি বললাম ভলেন্টারিলির কি মানে। এর মানে হচ্ছে কনসিয়াসলি, অর্থাৎ জেনে বুঝে, নোয়িংলি অর্থাৎ জ্ঞাতার্থে, তুমি জানো যে এটার কি মানে, ঠিক আছে? উইদাউট ডিউরেস, হ্যাঁ, আনডিউ ইনফ্লুয়েন্স অর কম্পালশন, তোমাকে কেউ বাধ্য করেছে, তুমি অন্য একটা জায়গায় আছো, তোমাকে কেউ জোর করে লিখিয়ে দিয়েছে, এইগুলো তখন ধরা হবে। তার মানে কি? ধরে নাও তুমি একবার ভুল করে অ্যাপ্লাই করে ফেলেছো যে আমার সিটিজেনশিপ, মানে অন্য একটা দেশের আমি নাগরিক হব, কিন্তু সেটা তোমাকে জোর করে করানো হয়েছে, হ্যাঁ, এইরকম ক্ষেত্রে সেটাকে ধরা হবে না, অর্থাৎ এরকম ক্ষেত্রে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে না, ঠিক আছে? This provision, however, does not apply during a war in which India is engaged.
ধরে নাও তুমি ভারত বাংলাদেশ যুদ্ধ হচ্ছে, এমন সময় ভারতবর্ষ কিছু সৈন্যকে বাংলাদেশ আর্মি ধরলো, ধরে জোর করে বাংলাদেশের নাগরিকত্ব ফর্মে সাইন করিয়ে দিল, তাহলে কি তাদের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে? অবশ্যই হবে না, কারণ এটা যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে, সেগুলোকে তো ধরা যাবে। ঠিক আছে, নেক্সট, বাই ডিপ্রাইভেশন, অর্থাৎ কোনো ক্ষেত্রে তোমাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পারে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, কখন কি কি গ্রাউন্ডে বঞ্চিত করতে পারে সেগুলো আমরা এখন পড়ছি। It is a compulsory termination of Indian citizenship by the central government, অর্থাৎ এইরকম ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তোমাকে জোর করতে পারে যে তোমাকে হচ্ছে নাগরিকত্ব দেবো না। ঠিক আছে, কিরকম ক্ষেত্রে এটা করতে পারে? If the citizen has obtained the citizenship by fraud, তো অর্থাৎ সে যদি কোনো ভুলভাল ডকুমেন্ট বানিয়েছে বা কোনো মিথ্যে কথা বলেছে, এরকম করে যদি সে ভারতবর্ষের নাগরিকত্ব, ঠিক আছে, আচ্ছা, if the citizen has shown disloyalty to the Constitution of India, অর্থাৎ সে যদি কখনো ভারতবর্ষের সংবিধানকে অবজ্ঞা করে, সংবিধানকে ধরে নাও কোনো জায়গায় সম্মান করলো না, ঠিক আছে, তাহলে এটা হতে পারে। নেক্সট, the citizen was unlawfully traded or communicated without the with the enemy during a war, অর্থাৎ তাকে যদি যুদ্ধের সময় জোর করে কোনো জায়গায় নিয়ে আসা হয়, বা ধরে নাও তাকে কেউ বিক্রি করে দিয়ে নিয়ে এসেছে, অর্থাৎ ধরে নাও হিউম্যান ট্রাফিকিং যেগুলো হয়, ধরে নাও বাংলাদেশি একজন তাকে আর কি একটা বিক্রি করে ভারতবর্ষে নিয়ে চলে এসেছে, সেগুলো ধরা হবে না। নেক্সট, the citizen has within 5 years after registration or naturalization been imprisoned in any country for 2 years, অর্থাৎ ভারতবর্ষে ন্যাচারালাইজেশনের ফলে অথবা রেজিস্ট্রেশনের ফলে যে নাগরিক হয়েছে, ঠিক আছে, এমন একজন যে কিনা ভারতবর্ষের নাগরিক হওয়ার পরে, নাগরিক হওয়া মানে আমি নাগরিক হওয়ার 5খানা উপায় বলেছি, 5টার মধ্যে 2টো, রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন, এই দুটোর কোনো একটা ভাবে সে নাগরিকত্ব পেয়েছে, এবং নাগরিকত্ব পাওয়ার 5 বছরের মধ্যে সে অন্য কোনো দেশে 2 বছরের জন্য জেল খেটেছে, এরকম ক্ষেত্রে তাকে, কারণ আমাদের একটা প্রেস্টিজ ইস্যু, কি ভারতীয় নাগরিক বাইরে সবে নাগরিক হলো, হতে না হতেই জেল খাটছে বিদেশে, এ আবার কি, তখন তাকে ক্যান্সেল করে দিতে পারে। কেন? মাথায় রেখো, কারণ এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছিল, দ্যাট হি ইজ অফ গুড ক্যারেক্টার। এখানে গুড ক্যারেক্টারের ক্লজটা তাহলে ভায়োলেট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে তাহলে ভালো ব্যক্তি হিসেবে তাকে ধরা হচ্ছে না। ঠিক আছে, নেক্সট, the citizen has been ordinarily resident out of India for 7 years continuously, একজন ব্যক্তি সে টানা 7 বছর ভারতবর্ষের বাইরে আছে, যে কারণে দেখবে তোমার যারা আত্মীয় স্বজন যদি কেউ বিদেশে থাকে বা তোমার পরিচিত যারা বিদেশে থাকে, তারা মাঝে মাঝে ভারতবর্ষে আসে, কেন? তা না হলে তার ভারতীয় নাগরিকত্বটা ক্যান্সেল হয়ে যাবে। ভারতবর্ষের নাগরিকত্ব ধরো ক্যান্সেল হয়ে গেল, এদিকে সে ধরো বিদেশেও নেই, তাহলে তার হচ্ছে কেস হয়ে গেল, কারণ সে তখন কোনো দেশেরই আর নাগরিকত্ব তার নেই। ঠিক আছে, আজকে কারোর কোনো কোয়েশ্চেন নেই কেন? আরো আশ্চর্য যাচ্ছে, অন্যদিন মাঝে মাঝে প্রশ্ন চলে আসে এত, আজকে কোনো প্রশ্নই নেই, আজকে একটু বেশি সোজা টপিক পড়া হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমরা আজকে সিঙ্গেল সিটিজেনশিপ লাস্ট করব। সিঙ্গেল সিটিজেনশিপ একটা, আর ওভারসিজ সিটিজেনশিপ আর একটা। ঠিক আছে,
ওভারসিজ সিটিজেনশিপ আমরা নেক্সট দিন করব। সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে যদিও ভারতবর্ষের সংবিধান হচ্ছে ফেডারেল, অর্থাৎ ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অ্যান্ড এনভিসেজেস এ ডুয়াল পলিটি, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুদিকে প্যারালাল শাসন ব্যবস্থা রয়েছে। ইট প্রোভাইডস ফর অনলি আ সিঙ্গেল সিটিজেনশিপ, এটা একটাই নাগরিকত্ব দেয়, অর্থাৎ তুমি কেবলমাত্র ভারতবর্ষেরই নাগরিক হতে পারো। এবার তোমাদের যদি এটা নিয়ে সম্যক ধারণা না থাকে তাহলে আমি বলি, ধরে নাও ইউএসএ বা সুইজারল্যান্ডে কিন্তু ডাবল সিটিজেনশিপ আছে। কিরকম ভাবে রয়েছে? ইউএসএ তে ধরে নাও তুমি নিউ ইয়র্কে থাকো, নিউ ইয়র্ক ওখানকার একটি রাষ্ট্র, 50টা রাষ্ট্রের মধ্যে একটা, তাহলে তুমি ওখানে নিউ ইয়র্কের সিটিজেনশিপ পাবে, তার সাথে আবার তুমি ইউএস এরও সিটিজেনশিপ পাবে, অর্থাৎ তোমাকে দুখানা নাগরিকত্ব নিতে হবে। সুইজারল্যান্ডেও তাই হয়। ঠিক আছে, ভারতবর্ষে এরকম কিন্তু রাজ্যের জন্য কোনো আলাদা নাগরিকত্ব নেই। ভারতবর্ষের নাগরিকরা শুধুমাত্র কেন্দ্রের কাছেই দায়বদ্ধ, যে কারণে রাজ্য কোনো ফান্ডামেন্টাল ডিউটিসও চাপাতে পারে না, যে কারণে তোমার ফান্ডামেন্টাল রাইটস এটা তোমাকে দেওয়ার জন্য রাজ্য দায়বদ্ধ না, কেন্দ্র দায়বদ্ধ। আমেরিকার ক্ষেত্রে যেটা আমি বললাম সেটাই এখানে আর কি বলছে। ঠিক আছে, নেক্সট, this system creates a problem of discrimination। ঠিক আছে, এই মানে যে ডুয়াল সিটিজেনশিপের যে প্রবলেম, যে সিস্টেমটা, এটা অনেক সময় ডিসক্রিমিনেট করতে পারে। কেন? ধরে নাও কোনো একটা বিশেষ রাজ্য তোমাকে একটা বিশেষ সুবিধা দিচ্ছে, অন্য একটা রাজ্য সেটা দিচ্ছে না, হতেই পারে, তাই না? ধরে নাও, কারণ দুখানা রাজ্যে যখন তুমি আলাদা নাগরিক, হতেই পারে। This problem is avoided in the system of single citizenship prevailed in India। ভারতবর্ষে যেহেতু একটাই নাগরিকত্ব, তাই সবার সমান অধিকার, এই ঝামেলাটা এখানে নেই। In India, all citizens, irrespective of the state which they are born or reside, enjoy the same political and civil rights of citizenship all over the country, and no discrimination is made between them। যেহেতু ভারতবর্ষে একটাই নাগরিকত্ব, তাই সমস্ত রাজনৈতিক এবং নাগরিক সুযোগ সুবিধাগুলো, হ্যাঁ, বা নাগরিক অধিকারগুলো সমস্ত নাগরিক সমানভাবে পায়, এবং এখানে কোনো ডিসক্রিমিনেশন হয় না, কোনো বৈষম্যমূলক আচরণ হয় না। However, যদিও জেনারেল রুল অফ অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন ইজ সাবজেক্ট টু সাম এক্সেপশন, যদিও এখানে ডিসক্রিমিনেশন কি একেবারেই নেই, তার 4টে এক্সেপশন আছে। কি কি এক্সেপশন? এক্সেপশন 1, দ্য পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 16, 16 নম্বর আর্টিকেলে পার্লামেন্ট বলেছে, কি বলেছে, যে পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স within a state or union territory as a condition for certain employments। কিছু বিশেষ চাকরির জন্য পার্লামেন্ট তোমাকে কোনো বিশেষ জায়গায় থাকতেই হবে, বাধ্যতামূলক করতে পারে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে, সেখানকার চাকরি বা সেখানকার লোকাল অথরিটির জন্য। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আমি বলেওছিলাম তখন, the parliament enacted the Public Employment Act of 1957 and thereby authorized the government of India to prescribe residential qualification only for appointment of non-gazetted post in Andhra Pradesh, Himachal Pradesh, Manipur and Tripura। এই 4টে রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটার এক্সেপশন আছে, অর্থাৎ এই 4টে রাজ্যে, ঠিক আছে, এই নন গেজেটেড পোস্টের ক্ষেত্রে এই রাজ্যে যারা বসবাস করে তাদেরকেই চাকরি দিতে হবে। ঠিক আছে, কেন? কারণ এখানে ওখানকার বসবাসের শর্ত তুমি চাপাতে পারবে না। এই বলো, এই অ্যাক্টটার এক্সেপশন হচ্ছে, এই একটা এক্সপায়ার করে যাচ্ছে 1974 সালে। 1974 এর পরে আর এই রাজ্যগুলোতে এরকম কোনো আইন নেই। ঠিক আছে, কোথায় নেই, সরি সবগুলোতে নেই এমনটা নয়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ক্ষেত্রে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটো হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের মাত্র দুটো রাজ্য
যেখানে অমুক চাকরির জন্য অমুক জায়গাতেই থাকতে হবে। ধরে নাও অন্ধ্রপ্রদেশে তোমার বাড়ি বিশাখাপত্তনম, তুমি একটা চাকরি পেয়েছো আমরাবতীতে, সরকার তোমাকে শর্ত দিতে পারে যে তোমাকে তার জন্য আমরাবতীতেই থাকতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে ধরে নাও তোমার বাড়ি কলকাতায়, তুমি শিলিগুড়িতে একটা চাকরি পেয়েছো, তুমি শিলিগুড়িতেই থাকবে না না কলকাতায় থাকবে, এসব তোমার ব্যাপার, সরকার এটা নিয়ে কিছু বলবে না। তাহলে এখানে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা আর অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার একজন বাসিন্দা, এদের মধ্যে একটা বৈষম্য হলো। এটা হলো ফার্স্ট এক্সেপশন। দ্য কনস্টিটিউশন আন্ডার 15 নম্বর অনুচ্ছেদে সংবিধান বলছে, কি বলছে? সংবিধান বলছে বলছে কোন নাগরিককে ধর্ম, জাতি, জাত, লিঙ্গ বা তোমার বা তার কি বলে প্লেস অফ বার্থ, জন্মস্থানের ভিত্তিতে তাকে কোন রকম ভাবে তার বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে সংবিধান বলেছে। প্রবলেম হচ্ছে যদি কেউ এগুলোর বাইরে অন্য কোনো ভাবে বৈষম্যমূলক আচরণ করে, কারণ শুধু এই কটা বলে দিয়েছে তো। কিরকম ভাবে ব্যাপারটা হচ্ছে, ধরে নাও স্পেশাল বেনিফিটস টু দ্য, ধরে নাও তুমি তোমার নাগরিকদেরকে, তুমি একটা রাজ্যে থাকো, তুমি তোমার নাগরিকদেরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দিলে ভারতবর্ষের রেসপেক্টে। ধরে নাও আমি বলছি, ধরো পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প আছে, তো পশ্চিমবঙ্গের মেয়ে যারা তারা কন্যাশ্রী পাচ্ছে, বা ধরো পশ্চিমবঙ্গের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে। অন্য রাজ্যের যারা মহিলা তারা তো এটা পাচ্ছে না, তাহলে এটা বৈষম্য হলো না? এক রাজ্যে একরকম, অন্য রাজ্যে আরেক রকম। এটাও একটা এক্সেপশন, এটা হচ্ছে এক্সেপশন 2। Exception 3, the freedom of movement and residence under Article 19 is subject to the protection of interest of any scheduled tribe. অর্থাৎ তুমি যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো জায়গায় বসবাস করতে পারো, এটা কিন্তু ট্রাইবাল এরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা ট্রাইবাল কালচারকে প্রোটেকশনের জন্য। যদিও এটার উদ্দেশ্য সৎ, যাতে ট্রাইবাল কালচার ভালো থাকে, যাতে সেটার কোনো অসুবিধা না হয়, কিন্তু এক অর্থে তো এটা এক্সেপশন, কারণ ট্রাইবাল লোক তোমার পাড়ায় থাকতে পারবে, তুমি গিয়ে তার পাড়ায় থাকতে পারছো না। এক্সেপশন 4, 2019 পর্যন্ত জম্মু এবং কাশ্মীরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। ঠিক আছে, কি রকম? ডিফাইন দ্য পারসনস হু আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য স্টেট, অর্থাৎ ওই রাজ্যে কারা কারা থাকে এইটা তারা নিজেদের মতো ডিফাইন করতে পারে। আর 2 হচ্ছে কিছু বিশেষ রাইটস এবং প্রিভিলেজেস। কি কি? এক হচ্ছে এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ জম্মু কাশ্মীরের বাসিন্দা ছাড়া অন্য কেউ জম্মু কাশ্মীরের চাকরি করতে পারবে না। অ্যাকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি ইন দ্য স্টেট, অর্থাৎ যেটা ওখান থেকে সরানো যাবে না এমন প্রপার্টি, ওখানকার জমি, ওখানকার দোকান, ওখানকার বাজার, ওখানকার কোনো শপিং মল, ওখানকার কোনো হোটেল, এরকম কোনো কিছু ওখানকার বাসিন্দা ছাড়া আর কেউ কিনতে পারবে না। সেটেলমেন্ট ইন দ্য স্টেট, জম্মু কাশ্মীরের বাইরের অন্য কেউ গিয়ে বসবাস করতে পারবে না। রাইট টু স্কলারশিপস অ্যান্ড সাচ আদার ফর্মস অফ এইড প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, জম্মু কাশ্মীরের যত বাসিন্দা আছে তারা সমস্ত কেন্দ্রীয় সরকারি ইউনিভার্সিটিতে বিশেষ সুযোগ সুবিধা, এমনকি বিশেষ স্কলারশিপও পায়। এটা 2019 পর্যন্ত 370 ধারার মাধ্যমে জম্মু কাশ্মীরকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভারতবর্ষের আর্টিকেল 35 এর মাধ্যমে সংবিধানে 35 এ অনুচ্ছেদে, হ্যাঁ, যেটা জম্মু কাশ্মীরের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা বলা হয়েছিল। এইটা দ্য কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জম্মু অ্যান্ড কাশ্মীর অর্ডার 1954, প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ, মানে সংবিধান আদেশ 1954 মাধ্যমে এইটা প্রতিষ্ঠা করা হয়েছিল। 370 নাম্বার ধারা, তাতে এই সমস্ত বিষয়গুলো লেখা ছিল। 2019 সালে
হ্যাঁ 2019 সালে দ্য কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জম্মু অ্যান্ড কাশ্মীর অর্ডার 2019 তৈরি করা হয়, যেটা 1954 যে অর্ডার সেটাকে সাসপেন্ড করে দেয় এবং এটা এই পুরো 370কে অ্যাবলিশ করে দেয়। ঠিক আছে, আচ্ছা এই এক্সেপশনস গুলো নিয়ে আরো কিছু বলা যেতে পারে কি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লাইক দ্যাট অফ ক্যানাডা has introduced the system of single citizenship and provided uniform rights except in few cases for the people of India to promote the feeling of fraternity and unity among them and to build the integral Indian nation. ঠিক আছে, কানাডার মতো ভারতবর্ষের সংবিধানে কিন্তু এখানে ইন জেনারেল হ্যাঁ তোমার এক সিঙ্গেল সিটিজেনশিপ রেখেছে, যদিও তার কিছু এক্সেপশন আছে তবুও সিঙ্গেল সিটিজেনশিপ রেখেছে। কেন রেখেছে? যাতে কিনা আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের পরিবেশ, অর্থাৎ আমি বাঙালি ও বিহারি এইরকম কোনো যাতে আমাদের নিজেদের মনে দ্বন্দ্ব না থাকে। কিন্তু তবু আমরা সময় সময় দেখি বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা, হ্যাঁ বিভিন্ন গরিব বড় লোকের প্রবলেম, জাতিগত হিংসা, ভাষাগত সমস্যা এবং বিভিন্ন আঞ্চলিক সমস্যা দেখা যায়। এর ফলে বোঝা যায় যে যদিও ভারতবর্ষের সংবিধান যারা বানিয়েছেন তাদের ইচ্ছা ছিল না, তাদের ইচ্ছা ছিল যাতে সবাই সমান অধিকার পায়, কিন্তু সত্যি বলতে গেলে কিন্তু সবাই সমান অধিকার দিনের শেষে পায়নি। সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারেনি। নেক্সট ক্লাসে আমরা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করব এবং সেটাতে আমরা সিটিজেনশিপ চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, আজকে আমরা এখানে রাখছি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা সেটা অ্যাড্রেস করে শেষ করব ক্লাসটা। প্রশ্ন নেই কারোর? মনে হচ্ছে প্রশ্ন নেই। ঠিক আছে, তো তাহলে আজকে এই থাকলো। আমরা আগামীকাল দুপুরে এই সময় দেখা করছি, 1টার সময়, হ্যাঁ, এবং তাতে হচ্ছে আমরা এই সিটিজেনশিপটা আগামীকাল শেষ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন আছে কিছু? থ্যাংক ইউ স্যার। আচ্ছা থ্যাংক ইউ বলছো, ঠিক আছে, না স্যার। বেশ, বাই, গুড আফটারনুন।